দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবন্যাসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব বৈদেশিক রিজার্ভ নিয়ে। আপনারা জানেন যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটি আমরা গত এক বছর সবচাইতে সংকটের মধ্য দিয়ে গিয়েছি এই রিজার্ভ নিয়ে, সেটি এখন আমাদের বাংলাদেশে সেটি গত 2 মাস ধরে বাড়তে শুরু করেছে, রিবিল্ড হতে শুরু করেছে লম্বা সময় পরে। তো সেটি কিভাবে বাড়ছে এবং এটার ইম্প্যাক্ট কি আমাদের ইকোনমিতে, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যদি দেখি যে আমাদের এখনকার রিজার্ভ কত আছে, আমরা দেখি যে গ্রস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটি BPN 6 অনুযায়ী, আপনারা জানেন যে IMF-এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF-এর একটি ক্যালকুলেশন যেটি আমাদের ফলো করতে হয়, যেটি আমরা ফলো করতে শুরু করেছি, সেই অনুযায়ী আমাদের গ্রস রিজার্ভ আছে এখন 15 এপ্রিল পর্যন্ত $20.1 বিলিয়ন, যেটি আমাদের দেশের 4 মাসেরও বেশি সময়ের ইম্পোর্ট কাভারেজের সমান। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটি IMF সেট করে দেয় যে একটি দেশের রিজার্ভ কত থাকতে হবে, সেটি হলো সেই দেশের অ্যাটলিস্ট 3 মাসের ইম্পোর্টের সমান রিজার্ভ থাকতে হবে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি যে আমাদের 4 মাসেরও বেশি সময় আছে, অর্থাৎ আমরা এখন একটি খুব কমফোর্টেবল জোনে আছি। এবং এই রিজার্ভ আমরা যদি দেখি গত 2.5 মাসে $1 বিলিয়ন বেশি বেড়েছে। আমরা যদি দেখি জানুয়ারি মাসে 20 বিলিয়নের কিছুটা নিচে ছিল, সেটি এখন $21 বিলিয়ন ক্রস করে গেছে। এবং এই আমরা গত 3 মাস ধরে দেখছি যে আমাদের রিজার্ভ এখন 20 থেকে 21 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। এবং এটি আসলে খুব স্লাইটলি হলেও, খুব অল্প হলেও এটি ধীরে ধীরে বাড়ছে। এখন আর আগে যেটা আমরা দেখেছিলাম, আপনারা জানেন, সবাই আমরা জানি যে প্রতি মাসেই আমরা দেখছিলাম রিজার্ভ কমছিল, এটি $17-18 বিলিয়ন পর্যন্ত নেমে গিয়েছিল। এবং বড় ধরনের একটি সংকটের মধ্যে আমরা ছিলাম, ডলার ক্রাইসিস ছিল, রিজার্ভ থেকে প্রতিদিন হিউজ ডলার বাংলাদেশ ব্যাংকে বিক্রি করতে হয়েছে ব্যাংকগুলোর কাছে, যেহেতু ব্যাংকগুলোর কাছে ডলার সংকট ছিল। সেই সংকটগুলো কিন্তু এখন আমরা দেখছি না, বাংলাদেশ ব্যাংক কোনো ডলার বিক্রি করছে না এবং ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে, যে কারণে আমরা দেখি এখন ইম্পোর্টও বাড়তে শুরু করেছে। আমরা যদি দেখি ডিসেম্বরের পর থেকে আমাদের মান্থলি ইম্পোর্ট $6 বিলিয়ন ক্রস করে গেছে, যেটি আমাদের এর আগে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল বাংলাদেশ ব্যাংক, যাতে আমরা ডলার কম খরচ করতে পারি। সেজন্য কিন্তু আমাদের ইম্পোর্ট 5 বিলিয়ন এবং $5 বিলিয়ন নিচেও নেমে গিয়েছিল। তো সেটি এখন বাড়তে শুরু করেছে। তো এই যে বাড়ছে, সেটি কেন বাড়ছে, সেটির প্রধান দুটি কারণ হচ্ছে, আমরা দেখতে পাই যে আমাদের যে ইনফ্লোর যে ইন্ডিকেটরগুলো, সেটির মধ্যে প্রধান দুটি ইন্ডিকেটর শুধু যেটি আমাদের রিজার্ভ বাড়াতে সহায়তা করছে, সেটি হলো এক্সপোর্ট এবং রেমিটেন্স। আমরা যদি দেখি যে এক্সপোর্ট আমাদের প্রতি মাসে $4 বিলিয়ন বেশি আসছে। রেমিটেন্সে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতো হিস্ট্রিতে $3 বিলিয়ন ক্রস করেছে মার্চ মাসে, $3.2 বিলিয়ন মান্থলি রেমিটেন্স। এবং 5ই আগস্টের পর আমরা দেখেছি প্রতি মাসে আমাদের রেমিটেন্স বাড়ছে $2 বিলিয়ন বেশি, যেটি আগস্টের আগে কিন্তু $2 বিলিয়নের নিচে নেমে এসেছিল। যদিও আমাদের গত 2 বছরে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট আমাদের হিস্ট্রিতে হাইস্ট ছিল, কিন্তু তার রেজাল্ট আমরা পাচ্ছিলাম না 5ই আগস্টের আগ পর্যন্ত। বাট এরপর আমরা দেখতে পাই যে রেমিটেন্স অনেক ভালোভাবে বাড়ছে এবং এটা মনে করা হচ্ছে যে সামনে আরও বাড়বে। তো এবং একই সাথে এই যে এক্সপোর্ট এবং রেমিটেন্স, এ দুটো হলো আমাদের ইনফ্লো, ইনকাম, বেসিক ইনকাম। এবং আমরা আবার এই ডলার থেকে বেসিক যে খরচ, সেটি হলো ইম্পোর্ট। তো আমরা এর আগে আমরা দেখতাম গত 1 বছরে যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এই দুটো ইনফ্লো মিলে যেটা আমরা পেতাম, তার চাইতে বেশি আমাদের ইম্পোর্ট খরচ হতো। ফলে আমরা সবসময় ডেফিসিটে থাকতাম, যে কারণে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট বেশিরভাগ সময় অনেক বেশি ডেফিসিট হয়ে যাচ্ছিল, যেটি আমাদের এক্সটার্নাল ব্যালেন্সের জন্য হুমকি হয়ে যাচ্ছিল। সেটি কিন্তু এখন পুরোই রিভার্স হয়েছে, অর্থাৎ আমরা এখন সারপ্লাসে যাচ্ছি। যদি আমরা একটু হিসাবটা বলি যে এক্সপোর্ট এবং রেমিটেন্স, এ দুটো মিলিয়ে আমাদের যে ইনকাম হয় এবং তার থেকে আমরা যে ইম্পোর্ট খরচ করছি, খরচের পরেও আমাদের যদি জুলাই ফেব্রুয়ারি FY25 এই ফিসকালের জুলাই ফেব্রুয়ারিতে যদি আমরা দেখি, আমাদের সারপ্লাস ইনকাম ছিল $4.7 বিলিয়ন, যেটি আগের বছরের একই সময়ে ছিল মাত্র $748 মিলিয়ন। এবং এটি এর আগের বছরগুলোতে আমরা দেখেছি এটা ডেফিসিটে থাকতো। তো এই ডেফিসিট থেকে, অর্থাৎ আমরা
ইনকামের চাইতে বেশি খরচ করতাম, সেটি এখন আমাদের ইনকাম অনেক বেশি সারপ্লাস থেকে যাচ্ছে খরচ করার পরেও, বেসিক খরচ করার পরেও। তাহলে আমাদের অন্যান্য সোর্সগুলো যদি আমরা দেখি, যে আমাদের ইনফ্লোর যে সোর্স সেটি যদি আমরা দেখি, যে অন্যান্য তো আরও অনেক ধরনের সোর্স, যেমন ফরেন এইড আছে, আমাদের ফরেন লোন আছে, ফরেন ইনভেস্টমেন্ট আছে, সেগুলো যদি আমরা দেখি সেগুলো কিন্তু আমাদের এখনও নেগেটিভ আছে, নেগেটিভ গ্রোথে আছে। এবং আমরা যদি দেখি যে আমাদের যে লোন ইনফ্লো, ফরেন লোন ইনফ্লো, সেটি আমাদের 22% নেগেটিভ গ্রোথ ছিল জুলাই ফেব্রুয়ারিতে। এবং আমাদের অন্যদিকে আমাদের পেমেন্ট, অর্থাৎ ফরেন যে পেমেন্টগুলো আমরা করছি সেটি 38% গ্রোথ, অর্থাৎ আমরা হাই পেমেন্ট করছি। এবং আমাদের ফরেন লোন ইনফ্লো, এইড, ইনভেস্টমেন্ট এগুলো নেগেটিভ গ্রোথ, কিন্তু আমাদের যে বেসিক যে আমাদের ইনকাম, আমাদের নিজের পারফর্মিং ডোমেস্টিক পারফরমেন্সের কারণে আমাদের যেই ইনকাম সেটি হলো এক্সপোর্ট এবং রেমিটেন্স, সেটি অনেক বেশি বেড়েছে, যেটি একটি দেশের রিয়েল স্ট্রেংথটা রিফ্লেক্ট করে, সেটি আসলে অনেক বাড়ছে, যে কারণে আমাদের এখন রিজার্ভ রিবিল্ড হতে শুরু করেছে। এবং যেটার কারণে আমরা সেটি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আপনারা জানেন IMF রিসেন্টলি আমাদের যে 4.7 বিলিয়ন লোন প্যাকেজের আওতায় তারা একটি যে রিভিউ মিশনে এসেছে, যেহেতু আমাদের আরও 2টি ইনস্টলমেন্ট বাকি আছে, এই ইনস্টলমেন্ট তারা রিলিজ করবে কিনা তার জন্য একটি বাংলাদেশের ওভারঅল আমাদের পারফরমেন্সের রিভিউ করে, সেই মিশনটি গত সপ্তাহে এসেছিল। সেই মিশনটিও কিন্তু আমাদের রিজার্ভ বিল্ড আপ নিয়ে তারা স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে, এক্সপ্রেস করেছে। তারা বলছে যে আমাদের রিজার্ভ এখন স্টেবল হয়েছে, যেটি আমাদের ইকোনমির জন্য খুব ভালো সাইন। এবং তারা এখন পার্সু করছে যে আমাদের এখন যে এক্সচেঞ্জ রেটের যে ক্রলিং পেগ, অর্থাৎ যেটি ফুল ফ্লেজ মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট, যেটা ফুল ফ্লেজ মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটের জন্য যেটা IMF আমাদের করতে বলছে, সেটি করার জন্য তারা এখন পার্সু করছে বাংলাদেশ ব্যাংকে। তো আমরা যদি দেখি যে অন্যান্য ইন্ডিকেটরগুলোও কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট যে অনেকটা স্টেবল হয়েছে, রিজার্ভ রিবিল্ড হওয়ার যেই রিফ্লেকশন আমাদের এক্সটার্নাল মার্কেটে, সেটি আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের যে এক্সচেঞ্জ রেট, সেটি এখন 122 টাকা থেকে 23 টাকার মধ্যে গত 3 মাস ধরে স্টেবল রয়েছে, যেটি কিন্তু আমরা এর আগে দেখেছি প্রতি মাসেই আমাদের ডিভ্যালুয়েশন হতো, ডলারের প্রাইস বাড়তো, সেটি কিন্তু এখন স্টেবল রয়েছে। এবং এর পরেও মানে ডিভ্যালুয়েশন না করে 3 মাসে কোনো ডিভ্যালুয়েশন হওয়া ছাড়াও আমাদের রেমিটেন্স বাড়ছে। তার কারণ আমাদের মার্কেটের যে ডিমান্ড এক্সচেঞ্জ রেটে, সেটির সঙ্গে অ্যালাইন করে বাংলাদেশ ব্যাংক এই এক্সচেঞ্জ রেটটি সেট করেছে, যে কারণে এখন হুন্ডিতে আসার প্রবণতা কমেছে। আর আগে যেহেতু আমাদের মার্কেট রেট এবং বাংলাদেশ ব্যাংকের রেটে, দুটি রেটের মধ্যে পার্থক্য 10 টাকা 12 টাকা পর্যন্ত ছিল, যে কারণে ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে হুন্ডিতে পাঠাতো। একই সাথে আমরা দেখেছি যে মানি লন্ডারিং অনেক বেশি ছিল বাংলাদেশে, অনেক বড় বড় ব্যাংকের, আপনারা জানেন যে ব্যাংক মালিকরা অনেক টাকা পাচার করেছে, যেই প্রমাণগুলো আমরা অলরেডি বিভিন্ন মিডিয়া রিপোর্টে দেখেছি, যেটি কিন্তু রেমিটেন্সে ইম্প্যাক্ট করতো, কারণ তারা আসলে রেমিটেন্সটা তাদের বাইরে কিনে নিত, ফলে এখানে ফরেন কারেন্সিটা ঢুকতো না। তো এবং এই যে এক্সচেঞ্জ রেট হাইলি ম্যানিপুলেট করা হতো, বাংলাদেশ ব্যাংক থেকে মার্কেটে হাই ডিমান্ড থাকা সত্ত্বেও, ডেপ্রিসিয়েশনের প্রেশার থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক জোর করে সেটি এক্সচেঞ্জ রেট কমিয়ে রাখা হতো, যেটা কিন্তু এক ধরনের ম্যানিপুলেশন ছিল এবং যেটা আসলে মানি লন্ডারারদেরকেই সুবিধা করে দেয়া হতো। তো সেই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি গত 6 মাসে, সেটির রেজাল্ট এখন আমরা আসলে আমাদের ইন্ডিকেটরগুলোতে দেখতে পাচ্ছি। এবং আমরা আরও একটি ইন্ডিকেটর, খুবই একটি সিগনিফিকেন্ট ইন্ডিকেটর যদি বলি, আমাদের রিয়ার ইন্ডেক্স, আমরা দেখতে পাই যে রিয়ার ইন্ডেক্স, আপনারা জানেন রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, এটি একটি ইন্ডেক্স, যে ইন্ডেক্সে বিভিন্ন দেশের যেসব দেশের সঙ্গে আমাদের ট্রেড আছে, সেই সব দেশের কারেন্সি বাস্কেট, একটি যে বাস্কেটের উপর একটি মেজারমেন্ট করা হয় সেই দেশের ইনফ্লেশন এবং এক্সচেঞ্জ রেট দিয়ে, যে আমাদের এক্সচেঞ্জ রেট কত হলে আমরা কম্পিটিটিভ থাকবো এক্সপোর্ট মার্কেটে। তো সেই ইন্ডেক্সে আমরা দেখতে পাই যে ইন্ডেক্স এখন 100 রয়েছে, অর্থাৎ 100 হচ্ছে অ্যাট পার 100-এর উপরে যদি থাকে আমাদের রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, তাহলে বোঝা যায় যে আমাদের কম্পিটিটিভনেস উইক আছে, অর্থাৎ আমাদের ডিভ্যালুয়েশন প্রেশার আরও আছে, আমাদের টাকাটাকে আরও ডিভ্যালু করতে হবে। আর যখন 100-এর নিচে থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের টাকা অন্যান্য কারেন্সির তুলনায় স্ট্রং রয়েছে, আমাদের ডিভ্যালুয়েশন করার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা দেখছি যে এই রিয়ার ইন্ডেক্সটি এখন 100-এ আছে, অর্থাৎ অ্যাট পার, অর্থাৎ আমাদের ফার্দার ডিভ্যালুয়েশন করার কোনো
প্রয়োজন নাই, অর্থাৎ আমরা কম্পিটিটিভ রয়েছি। এখনকার যে এক্সচেঞ্জ রেট 122 টাকা রয়েছে সেটি আমরা একদম মার্কেট ডিমান্ডের সঙ্গে এবং অন্যান্য কারেন্সির সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা একটা সঠিক পর্যায়ে রয়েছি। সো আমাদের এখন মার্কেট এই মুহূর্তে আমাদের ডিভ্যালুয়েশনের প্রয়োজন, ফার্দার ডিভ্যালুয়েশনের প্রয়োজন নেই, সেটি রিয়ার ইন্ডেক্সটি দেখাচ্ছে। এই রিয়ার ইন্ডেক্স যে আমরা 100-তে আসলাম সেটিও কিন্তু এটার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ইনফ্লেশনও যেহেতু আমাদের কমতে শুরু করেছে। আপনারা জানেন যে আমাদের ইনফ্লেশন এখন ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে এসেছে, আমাদের ফুড ইনফ্লেশন অনেক কমেছে এবং আমরা রমজান মাসে আমরা দেখেছি যে আমরা ইনফ্লেশনের কোনো প্রেশার দেখিনি। আমাদের সকল জিনিস, আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমাদের নাগালের মধ্যে ছিল, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এক্সচেঞ্জ রেটের উপর প্রেশারটাও কমে এসেছে। এবং আমরা যদি দেখি যে এই যে রিজার্ভ বাড়ছে সেটি আরও একটি কারণ যে বাংলাদেশ ব্যাংকের উপর কোনো প্রেশার নেই ডলার সেল করার। আমরা যদি একটু ইন্ডিকেটারে দেখি যে আমাদের বাংলাদেশ ব্যাংক জুলাই ফেব্রুয়ারি FY25 এই ফিসকালের জুলাই ফেব্রুয়ারিতে তারা রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে মাত্র $715 মিলিয়ন। ইউজুয়ালি বাংলাদেশ ব্যাংক, এখন ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার কিনতে যায় না। বাংলাদেশ ব্যাংক খুব নেসেসারি কোনো একটা প্রয়োজন, সরকারি কোনো কিছুতে তারা খুব প্রয়োজনীয়তা ছাড়া ডলার বিক্রি করছে না। আগে যেটা হতো, সকল ব্যাংকগুলো তার ইম্পোর্ট সেটেলমেন্ট করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার কিনতে যেত রিজার্ভ থেকে, যেহেতু তাদের কাছে রিজার্ভ ডলার ছিল না। এখন কিন্তু সেটা হচ্ছে না, যে কারণে আমরা দেখি যে এই একই সময়ে FY24-এ গত ফিসকালে বাংলাদেশ ব্যাংকে কিন্তু $7.5 বিলিয়ন রিজার্ভ থেকে বিক্রি করতে হয়েছে, যে কারণে কিন্তু আমাদের প্রতি মাসে আপনারা জানেন যে রিজার্ভ কম ছিল। আর এখন যেহেতু রিজার্ভ বিক্রি করতে হচ্ছে না এবং ব্যাংকগুলোর কাছে সারপ্লাস ডলার রয়েছে, যেটি আমরা দেখি যে প্রতি মাসে আমরা দেখতে পাই যে $4.5 বিলিয়ন পর্যন্ত ব্যাংকগুলোর কাছে যেটা এক্সেস থাকছে, অর্থাৎ তাদের হোল্ডিংসটা $4.5 বিলিয়ন মধ্যে থাকছে, যেটি একসময় নেগেটিভ হয়ে গিয়েছিল গত বছরে। তো এই ধরনের ডেভেলপমেন্টগুলোর কারণে আমরা দেখতে পাই যে আমাদের রিজার্ভ বিল্ড হচ্ছে এবং রিজার্ভ বিল্ড হওয়ার কারণে আমাদের এক্সটার্নাল ব্যালেন্সের যে ডেফিসিটগুলো, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ডেফিসিট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখন সারপ্লাস আছে, কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট আমাদের অনেকটা কমে এসেছে, যে কারণে আমরা দেখতে পাই যে মার্কেটে এখন ডলার সংকট নেই এবং সে কারণে আমাদের ইনফ্লেশনের উপরও একটা প্রভাব পড়েছে, অর্থাৎ পুরো ইকোনমিতে একটি প্রভাব পড়েছে। যেহেতু ব্যাংকগুলো এখন ইম্পোর্ট বাড়াতে পারছে, তাদের ডলার ক্যাপাসিটি বেড়েছে, সে কারণে কিন্তু আমরা দেখতে পাই আমাদের ইকোনমির উপর একটা বড় ইম্প্যাক্ট হলো। ইকোনমি কিন্তু এখন আরও বেশি রান করবে, অর্থাৎ আমরা যদি একটু দেখি যে আমাদের এক্সপোর্ট যেহেতু বাড়ছে, এক্সপোর্ট আমরা দেখতে পাই যে আমাদের এক্সপোর্টের গ্রোথ ছিল জুলাই ফেব্রুয়ারিতে, আমরা দেখতে পাই যে 9% আমাদের এক্সপোর্ট গ্রোথ ছিল এবং রেমিটেন্সের গ্রোথ ছিল 22%। সে সময় আমাদের একই সময়ে আমাদের ইম্পোর্টের গ্রোথ ছিল 4.5%। এই ইম্পোর্টের গ্রোথ ছিল, আপনি যদি কয়েক মাস আগেও আপনারা যান তাহলে কিন্তু দেখবেন আমাদের ইম্পোর্ট গ্রোথ নেগেটিভ ছিল। তো নেগেটিভ ইম্পোর্ট গ্রোথ থাকা কিন্তু কোনো দেশের জন্য ভালো না, যেহেতু আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমাদের র ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল মেশিনারিজ এগুলো যদি ইম্পোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের বিজনেস এক্সপানশন হবে না, এক্সপোর্ট বাড়বে না। তো আমাদের এখন এই নেগেটিভ থেকে আমরা পজিটিভে এসেছি ইম্পোর্ট, তার যে কারণে আমাদের এক্সপোর্ট বাড়ছে। যেহেতু আমরা র ম্যাটেরিয়ালসগুলো ইম্পোর্ট করতে পারছি, আমাদের ডলার আছে, যে কারণে আমাদের এক্সপোর্টও বাড়ছে এবং সামনের দিনে রিজার্ভ বিল্ড আপের যেই ফোরকাস্টটা আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভ বাড়তে থাকবে, যেহেতু আমাদের রেমিটেন্সও বাড়ছে কন্টিনিউয়াসলি, একই সাথে এক্সপোর্টের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইউএস যে ট্যারিফ বসিয়েছে চায়না এবং ইউএসের যে ট্রেড ওয়ার, সেটির বেনিফিট কান্ট্রি কিন্তু আমাদের মতো দেশগুলো হবে, যেহেতু বিভিন্ন চাইনিজ ব্যবসা এখন বাংলাদেশে শিফট করছে ইউএসের ট্যারিফের কারণে, ফলে বাংলাদেশে এক্সপোর্ট অর্ডার ফিউচারে আরও বাড়বে বলে এক্সপোর্টাররা মনে করছে। সো তাতে করে আমাদের যদি এক্সপোর্ট আরও বাড়তে থাকে, রেমিটেন্স আরও বাড়তে থাকে, আমাদের রিজার্ভ বিল্ড আপ হবে এবং তখন কিন্তু ফরেন ইনভেস্টাররাও কনফিডেন্স পাবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। যেহেতু আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু অনেক কমে গেছে, তার অন্যতম একটি কারণ রিজার্ভ কমে যাওয়ার কারণে কিন্তু ফরেন ইনভেস্টরদের কনফিডেন্সটা কমে, এই কারণে যে তারা মনে করে
করে আমরা তাদেরকে তাদের যে প্রফিট রিপাট্রিয়েশন করতে দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের থাকবে কিনা, মানে তারা এখানে বিজনেস করার পর যেই প্রফিট পেলো সেটি যদি তার নিজের দেশে ফেরত নিতে যায় তখন কিন্তু আমাদের ডলার খরচ হয়। সেই ডলার যদি আমাদের পর্যাপ্ত রিজার্ভ থাকে তাহলে কিন্তু তাদের কনফিডেন্স থাকে তারা যখন প্রফিট ফেরত নিয়ে যাবে তখন আমরা সেই সাহায্য করতে পারবো, অর্থাৎ আমরা ডলার দিতে পারবো পর্যাপ্ত। তো এ কারণে যে কোনো দেশে ইনভেস্টমেন্ট আসার ক্ষেত্রে তার রিজার্ভ একটি অন্যতম বড় ইন্ডিকেটর, যেটি এখন আমরা রিভিল করতে শুরু করেছি। আমাদের আগে যে কন্টিনিউয়াস ইরোশন ছিল আমাদের রিজার্ভে সেটি থেমেছে এবং এটা বাড়তে শুরু করেছে, সেটি তার মানে ফিউচারে আমাদের ফরেন ইনভেস্টমেন্টও বাড়তে শুরু করবে বলে মনে করছেন আমাদের ইন্ডাস্ট্রির লোকজন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।